আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশাসন নেই, আজকে চোর চোর বলে লোক ডেকেছে, চোর 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 বলেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ১,৫০০ পুলিশ নেই। আজকে আমি দেখলাম যে একদম মাথা নত করে বেরিয়ে চলে যাচ্ছে যখন কাউন্টিং সেন্টারে ঢুকতে দেয়নি। কিন্তু যে উদ্ধত আচরণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, একের পর এক সাংবাদিকদেরকে জেলে পোড়ানো, তোমাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করা, শফিকুল কে মানব আজকে এমএলএ হলেন কিন্তু তাকেও জেল খাটতে হয়েছিল, সন্তু পানকে জেল খাটতে হয়েছে, আজকে তিনি এমএলএ হয়ে গেলেন। সুমন দেকে ৬৪টা মামলায় জড়িত করা হয়েছে। সাধারণভাবে তার বিরুদ্ধে সামান্যতম কথা বললেই তাকে শাসানি থানাতে ডেকে পাঠানো। এবং আমাদের আজকে স্মরণ করতে চাই পঙ্কজ দত্তকে, যে পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সরাসরি দায়ী। ফলে আজকে পঙ্কজ দা আকাশ থেকে দেখছেন যে কিভাবে মানে এই সরকারের পরিবর্তন হলো এবং মানুষ ঘৃণার চোখে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছেন। কারণ তারা মানে কার্যত বলা যায় ৪ তারিখে ডিজে বাজিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তারা বলেছিলেন যে চামড়া গুটিয়ে নেওয়ার কথা বলেছিলেন, যে ৪ তারিখে জয়ী হলে হিসাব হবে। এবং এই হিসাব আমরা ২০২১ সালে দেখেছিলাম যে ২১ সালে নির্বাচনের ফলাফলের পরে মাত্র ৫ দিনের মধ্যে ৫৪টা লোকের মৃত্যু ঘটেছিল। ফলে সেই রকম একটা মৃত্যুর মিছিল কিন্তু আটকানো গেছে। রাজ্যের মানুষ যখন পরিবর্তন করেছে, আজকে তাদের মানে বিষদাঁতটা ভেঙে গেছে অবস্থাতেই আমি মনে করি সবচেয়ে পপুলার মুখ, সবচেয়ে বাংলার এই মুহূর্তে সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয় মুখ শুভেন্দু অধিকারীকে এই মুখ্যমন্ত্রী করা ছাড়া বিজেপির আর কোনো দ্বিতীয় চয়েস নেই। বলবো যে শুভেন্দু অধিকারী যে লড়াইটা দাঁতের দাঁত চিপে লড়েছে, ৩টে জায়গা থেকে শুভেন্দু অধিকারী আমি মনে করি যে তাকে মুখ্যমন্ত্রী করতেই হবে বিজেপির, আর কোনো অপশন নেই। প্রথমত বিরোধী দলের নেতা হিসাবে একেবারে মাটিতে শুয়ে পড়া, ২১ সালের নির্বাচনে পরাজয়ের পরে মাটিতে শুয়ে পড়া দলটাকে কিছুটা চাঙ্গা করবার চেষ্টা উনি করেছেন এবং দলকে অটুট রাখা। শুভেন্দু অধিকারীর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা বা সুযোগ সুবিধা বিতরণ করে সমস্ত মানে এমএলএদেরকে কিনে নিতে পারেনি এবং তাদেরকে মানে দলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেনি। শুভেন্দু অধিকারী কাউন্টার একটা অবস্থান নিয়ে কিন্তু সবসময় দলকে সংহত করেছেন এবং চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তিনি লড়াই করেছেন এই বিধানসভার ভেতরে। শুভেন্দু অধিকারী কার্যত দলটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। তিনি দলের কেউ ছিলেন না, কিন্তু তিনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভার নেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন বিধানসভার ভেতরে এবং বিভিন্ন জেলায় নিজের টাকা পয়সা খরচা করে গেছেন, নিজে আয়োজন করেছেন সেগুলো। আজকেও যে ভবানীপুরের রেজাল্ট তুমি দেখলে, তিনি হিন্দু ভোটের কতটা কনসলিডেট করলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার পরাজিত করলেন। দলটা একেবারে শুয়ে পড়েছিল বিজেপি, সেই শোয়া দলটাকে উঠিয়ে তোলা, বিধানসভার ভেতরে লড়াই করা এবং দলের জন্য এজেন্ডা সেট করা, এই সমস্ত কাজটাই শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে করেছেন। কার্যত ভবানীপুরে বার করে নিলেন শুভেন্দু অধিকারী। আপনারা প্রত্যেকেই জানেন ভবানীপুরে জয়ী হলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন কার্যত গেরুয়া ঝড়। আমরা অনেকেই ভবানীপুরের কাউন্টিং সেন্টারের বাইরে গিয়ে অপেক্ষা করছিলাম কি হয় কি হয়। কেউ বলছিল ৭ রাউন্ড বাকি, আরেকটু বাকি, আরেকটু বাকি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বেরিয়ে এলেন কার্যত বিধ্বস্ত অবস্থায়, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমাকে মেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই বিরোধিতার জায়গায় আমরা দেখতে পেলাম। শুভেন্দু অধিকারী জয়ের হাসি হাসলেন, লাড্ডু খেলেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যার, কি করে এই পরিবর্তন সম্ভব হলো? বাংলার মতো জায়গায় কি করে পরিবর্তন সম্ভব হলো? অবাধ ভাবে পরিবর্তন হলো, একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি ক্ষমতায় এলো। স্যার, দীর্ঘদিন আপনি বিশ্লেষণ করেছেন আর নানা রকম ক্লু দিয়ে গেছেন, অনেকে সেটা সমালোচনার চোখে দেখেছে, কিন্তু আজকে যে পরিবর্তনটা সম্ভব হলো কিভাবে দেখছেন? দেখো, এই পরিবর্তনটা সম্ভব হলো তার কারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছে। এর আগের ভোটগুলো লুট হতো। ফলে এই নির্বাচনে ইলেকশন কমিশন সমস্ত মানে প্রশাসনিক খোলনাল চেঞ্জ করে একেবারে চিফ সেক্রেটারি থেকে একজন ওসি, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সবাইকে চেঞ্জ করেছেন। করে তৃণমূলপন্থী যারা অফিসার তাদেরকে সরিয়ে একটা নিরপেক্ষ প্রশাসন দিয়েছেন। নির্ভয়ে মানুষ ভোট দিয়েছে। নির্ভয়ে ভোট দিলে যে তৃণমূল কংগ্রেস পরাজিত হতে পারে এই কথাটা বারবার বলা হতো। এবার নির্ভয়ে ভোট দিয়েছে এবং অতিরিক্ত মানুষ ভোট দিয়েছে। তুমি জানো ৯৩% মানুষ ভোট দিয়েছে এবং ২০২১-এর কনটেক্সটে যদি বলি যে ৫১ লক্ষ মৃত নাম স্থানান্তরিত নাম বাদ যাওয়ার পরেও, ৫১ লক্ষ মৃত স্থানান্তরিত নাম বাদ যাওয়ার পরেও আরো অতিরিক্ত ৩১ লক্ষ লোক ভোট দিয়েছে ২০২১-এর থেকে। এই যে অতিরিক্ত লোক ভোট দিয়েছে,
তোমার চ্যানেলেও বারবার বলছিলাম যে এই অতিরিক্ত মানুষরা হলো মূলত মধ্যবিত্ত উচ্চবিত্তের মানুষ। তারা ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে, পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে এবং এই ভোটটা তারা দিতে পেরেছে। তার কারণ কালু ভুলু লালু এদেরকে আটকাতে পেরেছে ইলেকশন কমিশন। যারা ভোট লুট করতো দিনের পর দিন, যারা তৃণমূলের হয়ে গাজোয়ারি করত, যারা মানে গ্রাম থেকে মানুষকে বেরোতে দিত না ভোট দিতে এবং বোমাবাজি করত, সেই সমস্ত মানুষগুলোকে আটকে দেওয়ার ফলে, তৃণমূলের গুন্ডা বাহিনীকে আটকে দেওয়ার ফলে আজকে এই মানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং এই ভোট কিন্তু পরিবর্তনের জন্যই তারা রাস্তায় দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েছিলেন এবং ভোট দিয়েছেন। এটাকে কারিগর হিসেবে শুভেন্দু অধিকারীকে কিভাবে দেখছেন? দেখো, প্রথমত আমি বলবো যে এই মানে শুভেন্দু, আমি তোমার চ্যানেলে একাধিক দিন বলেছি যে যে মানে 2021-এর নির্বাচনের পর শুভেন্দু অধিকারী কার্যত দলটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। তিনি দলের কেউ ছিলেন না, কিন্তু তিনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভার নেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন বিধানসভার ভেতরে এবং বিভিন্ন জেলায় নিজের টাকা পয়সা খরচা করে গেছেন, নিজে আয়োজন করেছেন সেগুলো এবং কর্মীদেরকে সংগঠিত করে রাখা। আমরা আলোচনা সমালোচনা অনেক করেছি, যেমন মানে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত কিন্তু বিজেপিকে দিশা দিয়েছে যে মানে আলটিমেটলি উগ্র হিন্দুত্বের ভোটে মানে মডেলেই যেতে হবে, অর্থাৎ হিন্দু খতরা মে হ্যায় এবং অনুপ্রবেশকারী ইস্যু তীব্রভাবে যে লোকটি প্রথম তুলেছিল সে তার নাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনের এজেন্ডা সেট করেছেন। হিন্দুত্বের যে রাজনীতি এবং হিন্দু ভোটের পোলারাইজেশনের যে রাজনীতি, অনুপ্রবেশকে সামনে রেখে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি কিন্তু পরিষ্কার একটা বার্তা দিয়েছিলেন যে এই নির্বাচনটা হলো হিন্দুদের বাঁচার জন্য শেষ নির্বাচন। ফলে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করবার কথা বলেছেন। আজকেও যে ভবানীপুরের রেজাল্ট তুমি দেখলে, তিনি হিন্দু ভোটের কতটা কনসলিডেট করলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার পরাজিত করলেন। দেখো পরিষ্কার 21-এর নির্বাচনের পরে পোস্ট পোল ভায়োলেন্সে 5 দিনে 54 জন মানুষকে মারা হয়েছিল এবং তার পরবর্তী পর্যায়ে দলটা একেবারে শুয়ে পড়েছিল বিজেপি। সেই শোয়া দলটাকে উঠিয়ে তোলা, বিধানসভার ভেতরে লড়াই করা এবং দলের জন্য এজেন্ডা সেট করা, এই সমস্ত কাজটাই শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে করেছেন। পরবর্তী সময় তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন সৌমিক ভট্টাচার্য। তিনি এসে মানে বিশেষ করে শিক্ষিত বাঙালিদের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং পরিবর্তনের ডাক তিনিও দিয়েছিলেন। মানে শেষ পর্যন্ত তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে দিল্লির থেকে, আমি তোমার চ্যানেলে বারবার বলেছি, নরেন্দ্র মোদী গত 1 বছর ধরে তিনি যে এবারের অ্যাপ্রোচটা নিয়েছিলেন সেটা হলো আগে পশ্চিমবাংলার মানুষকে উন্নয়নের বার্তা দিব, তারপরে দলের কাছে বার্তা দিব। তার জন্য 2025 সালে জুন মাসে আলিপুরদুয়ার থেকে সেই সভা তুমি মনে করার চেষ্টা করো। আলিপুরদুয়ারে এসে তিনি প্রথমে 2,500 কোটি টাকা গ্যাসের প্রকল্প উদ্বোধন করলেন। সেই হ্যাঁ, 2,500 কোটি টাকার গ্যাস প্রকল্প উদ্বোধন করলেন, প্রথমে উন্নয়নের বার্তা, তারপরে অন্য একটা মঞ্চে এসে বিজেপির জন্য কর্মীদের জন্য বার্তা দিলেন। একের পর এক সভা, 1 বছর ধরে নরেন্দ্র মোদী সভা করেছেন। নরেন্দ্র মোদী কার্যত চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে এই নির্বাচনটাকে তাকে জিততে হবে, যার জন্য অল আউট তিনি কিন্তু খেলেছেন। ফুটিয়ে পড়েছেন, ঝালমুড়িও খেয়েছেন স্যার, একদম বাঙালিয়ানাকে তিনি যে রক্ষা করবেন সেই বার্তা কিন্তু আজকে তিনি তার পোশাকেই দিয়েছেন। একেবারে তিনি তার পোশাকের মধ্যে দিয়েছেন এবং দেখো মানে 2021-এর থেকে তিনি অনেক শিক্ষা নিয়েছেন। ফলে 2021-এ শুধু নেতিবাচক জায়গা থেকে প্রচার হয়েছিল, এবার কিন্তু ইতিবাচক জায়গা থেকে প্রচার হয়েছে। বিজেপি এলে কি করা হবে, মেয়েদের জন্য কি কি কাজ করা হবে, মানে বাসে ফ্রি, মানে সরকারি কর্মচারীদের যারা হবেন তার মধ্যে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে, 21,000 টাকা মাতৃত্বকালীন মানে অনুদান দেওয়া হবে, 3,000 টাকা মাসে লক্ষ্মীর ভান্ডারের থেকে আরো বাড়িয়ে 3,000 টাকা করে দেওয়া হবে, বাসে ফ্রি দেওয়া হবে এবং সামগ্রিকভাবে কিন্তু মহিলাদের নিরাপত্তার জন্য প্রত্যেকটা থানাতে মহিলা সেল তৈরি করা হবে, মহিলা থানা তৈরি করা হবে। নারীর সুরক্ষার বিষয়টাকে কিন্তু প্রাধান্য দিয়ে ব্যাপক প্রচার করেছিলেন নরেন্দ্র মোদী। এবং একই সাথে তোমাকে দুটো নাম আমি বলবো, একটা হলো সুনীল বনসল, তিনি যখন এই দায়িত্বটা নিলেন, আর ভূপেন্দ্র যাদব, তারা দুজন কিন্তু একেবারে নিশ্চুপে যেভাবে আরএসএস কে নামিয়েছিলেন, মানে একদিকে
রণকৌশল তৈরি করেছেন, আরেকদিকে পুরোপুরি আরএসএস কে কোঅর্ডিনেটিং রোল প্লে করেছেন। আরএসএস গত 6 মাস ধরে বাড়ি, বাড়ি গিয়ে সরাসরি বিজেপির হয়ে ভোট চায়নি। কিন্তু প্রতীকী অর্থে ভোট চেয়েছে যে দেখুন যেভাবে জনসংখ্যার বিন্যাসের পরিবর্তন হচ্ছে, এই পশ্চিমবাংলা কি আদতেও আমাদের থাকবে নিরাপদ? আপনার ছেলেমেয়েরা কি নিরাপদে থাকবে? কেন আপনার ছেলেমেয়েদেরকে বাইরের রাজ্যে যেতে হচ্ছে? কেন এই রাজ্যে কর্মসংস্থান নেই? এইরকম বাড়ি, বাড়ি গিয়ে প্রচার আরএসএস করেছে। আরএসএস এর এই ব্যাপক প্রচারটা অ্যাকচুয়ালি এসেছে যখন এই বাংলাদেশে শেখ হাসিনার মানে সরে আসতে হলো, পালিয়ে আসতে হলো বাংলাদেশ থেকে মানে উগ্র মৌলবাদীদের জন্য ভারতবর্ষে আশ্রয় নিতে হলো। তারপরে ইউনূসের নেতৃত্বে যে মৌলবাদী জিহাদি সরকার তৈরি হলো, তারা কার্যত ভারতবর্ষকে চ্যালেঞ্জ করলো এবং নরেন্দ্র মোদীরা বুঝলেন যে বাংলাদেশের থেকে যেভাবে উগ্র মুসলিমরা আসছেন, উগ্র মৌলবাদীরা আসছেন, সেটা ভারতবর্ষের নিরাপত্তার জন্য মানে বিঘ্নিত হচ্ছে। ভারতবর্ষে শুধুমাত্র পশ্চিমবাংলার জন্য নয়, সারা উত্তর-পূর্ব ভারতবর্ষের জন্য আমাদের নিরাপত্তার প্রশ্নে বিরাট চ্যালেঞ্জ আসছে। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর রাখা যায় না। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর রাখলে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। এটা কিন্তু বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন, তার পরবর্তী পর্যায়ে কিন্তু আরএসএস এর ভেতরের যে খবর, তাতে হলো আরএসএস এর মূল্যায়ন ১০০% চেঞ্জ হয় যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে, আরএসএস ঠিক করে উৎখাত করতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নিরাপত্তার জন্য যথেষ্ট বিপজ্জনক। আমরা দেখেছিলাম সম্প্রতি বাংলাদেশের, আপনারা দেখেছিলেন সংসদেও কিন্তু আওয়াজ উঠেছিল, যদি বিজেপি বাংলায় চলে আসে তাহলে আমাদের কি হবে। এবং সেই জায়গা থেকে তোমাকে বলছি, জাতি নিরাপত্তার প্রশ্নে যখন বিপজ্জনক মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার দলকে, তখন কিন্তু আরএসএস সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ঝাঁপিয়েছিল। এবং একই সাথে আমি বলবো আজকে চ্যাম্পিয়ন জ্ঞানেশ কুমার। কারণ জ্ঞানেশ কুমার তিনি এসআইআর পর্বে অবশ্যই সমালোচিত হয়েছেন, অবশ্যই সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে সমালোচনা করেছেন, কিন্তু নির্বাচন পরিচালনার প্রশ্নে তিনি আনকম্প্রোমাইজিং ছিলেন। যেভাবে তিনি সুব্রত গুপ্তকে সামনে রেখে একের পর এক রণকৌশল দিল্লির থেকে করেছেন এবং যেভাবে পুরো প্রশাসনটাকে পাল্টে দিতে পেরেছেন, ৪৭৩ জন অফিসারকে অ্যাট এ স্টেজ তিনি বদলি করে দিয়েছিলেন এবং খোল নাঞ্চে পাল্টে দিয়েছিলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো প্রশাসনটাকে দলীয়করণ করেছিল, তৃণমূলীকরণ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি স্বার্থে সেগুলো ব্যবহার হতো। ফলে সেই জায়গাটার পুরো পরিবর্তন যখনই করলেন তিনি এবং নির্ভয়ে মানুষ ভোট দিতে আসলো, এই বিপুল সংখ্যক মানুষ ভোট দেওয়া এবং একই সাথে ওই ভুয়ো নামগুলো বাদ যাওয়া, ৬৩ লক্ষ ভুয়ো নাম ভোটার তালিকা যখন বিশুদ্ধ হয়ে গেল, তারপরে কিন্তু তৃণমূলের জোরটা কিন্তু কমে গেল। ফলে আজকে তুমি যেটা দেখলে সেটা হলো সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, কোথাও রেশন দুর্নীতি, কোথাও মানে শিক্ষকতার দুর্নীতি, মানে চাকরির মমতা দুর্নীতি। ব্যানার্জি কি শিক্ষা নিল আপনাকে শুধু এই কথাটাই কারণ, কেন মমতা ব্যানার্জি কি এবার বুঝতে পারলেন সত্যি মানুষ হচ্ছে সব থেকে বড়, যতই আমি মাছ মাংস বলি, যতই আমি এসআইআর বলি, যাই বলি, মমতা ব্যানার্জির কিন্তু কেমিস্ট্রি টিকলো না। মমতা বন্দ্যোপাধ্যায় কেমিস্ট্রি টিকলো না, একদম ১০০% ঠিক। আমি তোমায় বলেছিলাম যে মানে বিজেপির ম্যাথমেটিক্স না মমতা বন্দ্যোপাধ্যায় কেমিস্ট্রি, কেমিস্ট্রি পরাজয় হয়ে গেল, ম্যাথমেটিক্স জয়ী হলো। কারণ ভুয়ো ভোটার যেটা ছিল সেটা বাদ যাওয়ার সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে টান পড়ে গেল। ৬৩ লক্ষ নাম বাদ গেছে যেগুলোকে ফলস ভোট দেওয়া হতো, সেই ভোটটা যেই মুহূর্তে বন্ধ হয়ে গেল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে চারিদিকে হেরে গেল। তারা একের পর এক মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে গেলেন। কিন্তু যে উদ্ধত আচরণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, একের পর এক সাংবাদিকদেরকে জেলে পোড়ানো, তোমাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করা, শফিকুল কে মানব আজকে এমএলএ হলেন কিন্তু তাকেও জেল খাটতে হয়েছিল, সন্তু পানকে জেল খাটতে হয়েছে, আজকে তিনি এমএলএ হয়ে গেলেন। সুমন দেকে ৬৪টা মামলায় জড়িত করা হয়েছে। সাধারণভাবে তার বিরুদ্ধে সামান্যতম কথা বললেই তাকে শাসানি থানাতে ডেকে পাঠানো। এবং আমাদের আজকে স্মরণ করতে চাই পঙ্কজ দত্তকে, যে পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সরাসরি দায়ী। ফলে আজকে পঙ্কজ দা আকাশ থেকে দেখছেন যে কিভাবে মানে এই সরকারের পরিবর্তন হলো এবং মানুষ ঘৃণার চোখে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছেন। কারণ তারা মানে কার্যত বলা যায় ৪ তারিখে ডিজে বাজিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তারা বলেছিলেন যে চামড়া গুটিয়ে নেওয়ার কথা বলেছিলেন যে ৪ তারিখে জয়ী হলে হিসাব হবে। এবং এই হিসাব আমরা ২০২১ সালে দেখেছিলাম যে ২১ সালে নির্বাচনের ফলাফলের পরে মাত্র ৫ দিনের মধ্যে ৫৪টা লোকের মৃত্যু ঘটেছিল। ফলে সেই রকম একটা মৃত্যুর মিছিল কিন্তু আটকানো গেছে রাজ্যের মানুষ যখন পরিবর্তন করেছে।
আজকে তাদের মানে বিষ দাঁতটা ভেঙে গেছে। আমি স্যার স্যার আমার সাথে ছিলেন। আমার স্বামীর দূর দূর পর্যন্ত সম্পর্ক ছিল না আমার চ্যানেলের। তাকে ডেকে পুলিশ থানায় বসিয়ে রেখে ধমকানি চমকানি। দেখো, অত্যাচারের আরেক নাম মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়, পরিবারকেও ছাড়েনি আমাদের। অত্যাচারের আরেক নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, অত্যাচারের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে অত্যাচার করেছে ভয়ে আমরা বলতে পারিনি, বা আমরা হয়তো কিছুটা বলেছি, সাধারণ মানুষ বলতে পারেনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশাসন নেই। আজকে চোর চোর বলে লোক ডেকেছে, চোর 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 বলেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ১,৫০০ পুলিশ নেই। আজকে আমি দেখলাম যে একদম মাথা নত করে বেরিয়ে চলে যাচ্ছে যখন কাউন্টিং সেন্টারে ঢুকতে দেয়নি। ফলে আমি তোমায় বলছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অন্যায় কাজ করেছিলেন, আমাদের বাংলার মেরুদণ্ডকে ভেঙে তিনি কি করেছিলেন, শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে বুদ্ধিজীবী, সমস্ত বুদ্ধিজীবী তাদেরকে ভাতাজীবীতে পরিণত করেছিলেন। এই শিল্পী সাহিত্যিক তাদেরকে শুধু সুযোগ সুবিধা দিতেন, তার বিনিময়ে তাদের আনুগত্য তিনি কিনে নিতেন। তিনি সাংবাদিকদের এক ধরনের সাংবাদিক তৈরি করেছিলেন, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তার সঙ্গী বানিয়ে ফেলেছিলেন। তার সাংবাদিকতার নামেই ছিল, সাংবাদিকতার নামে আসলে তৃণমূলীজীবী সাংবাদিক ছিলেন তারা। ফলে সাংবাদিকতা তারা কিছুই করেন না, কিন্তু মমতার ভজনা করেছেন তারা। ফলে পশ্চিমবাংলায় যে বুদ্ধিজীবী সাংবাদিক তাদেরকে দাসে পরিণত করেছিল, কৃতদাসে পরিণত করেছিল, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আমি তোমায় বলতে চাই যে এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু আমি বলবো যে শুভেন্দু অধিকারী যে লড়াইটা দাঁতের দাঁত চিপে লড়েছে, ৩টে জায়গার থেকে শুভেন্দু অধিকারী আমি মনে করি যে তাকে মুখ্যমন্ত্রী করতেই হবে বিজেপির, আর কোনো অপশন নেই। প্রথমত বিরোধী দলের নেতা হিসাবে একেবারে মাটিতে শুয়ে পড়া, ২১ সালের নির্বাচনে পরাজয়ের পরে মাটিতে শুয়ে পড়া দলটাকে কিছুটা চাঙ্গা করবার চেষ্টা উনি করেছেন, এবং দলকে অটুট রাখা। শুভেন্দু অধিকারীর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা বা সুযোগ সুবিধা বিতরণ করে সমস্ত মানে এমএলএদেরকে কিনে নিতে পারেনি, এবং তাদেরকে মানে দলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেনি। শুভেন্দু অধিকারী কাউন্টার একটা অবস্থান নিয়ে কিন্তু সবসময় দলকে সংহত করেছেন, এবং চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তিনি লড়াই করেছেন এই বিধানসভার ভেতরে। দ্বিতীয় যেটা, সেটা হলো অমিত শাহ প্রথমবার বাজি রাখলেন ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারী জয়ী হলেন, ১৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন। দ্বিতীয়বার, এবার তো নন্দীগ্রাম নিজের দাঁড়ানোর কথা ছিল, দ্বিতীয়বার শুভেন্দু অধিকারীকে অমিত শাহ নিজে বলছেন যে আমি শুভেন্দু অধিকারীকে বাজি রেখেছি মমতার বিরুদ্ধে, মমতাকে হারানোর জন্য ভবানীপুরে। এবং ভবানীপুরে দ্বিতীয়বার হারানোর পরে দুবার একজন মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, দেশের অন্যতম বিরোধী মুখকে হারিয়েছেন, এবং তার মানে শুভেন্দু অধিকারী ১০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা আছে মন্ত্রী হিসাবে। ফলে তার ধারে কাছে কোনো অভিজ্ঞতা সম্পন্ন কোনো এমএলএ নেই। ফলে এইরকম একটা অবস্থাতে আমি মনে করি সবচেয়ে পপুলার মুখ, সবচেয়ে বাংলার এই মুহূর্তে সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয় মুখ শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী করা ছাড়া বিজেপির আর কোনো দ্বিতীয় চয়েস নেই। অর্থাৎ যেমন করে আসামে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ করতে হয়েছে, ঠিক তেমনি ভাবে শুভেন্দু অধিকারীকে মুখ করেই কিন্তু পশ্চিমবাংলায় প্রশাসন গড়ে তুলতে হবে। এখন যেটা দেখার আমাদের, যে শুভেন্দু অধিকারী যে মন্ত্রিসভা তৈরি করবেন, তিনি কতটা বিচক্ষণতার সাথে মন্ত্রিসভা তৈরি করেন, এক। দ্বিতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা অন্যায় করলো, যে সমস্ত আমলা দিনের পর দিন অন্যায় কাজ করেছে, যারা মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুভেন্দু কি নেন, শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হবেন তিনি কি ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করেন কিনা। যে সমস্ত সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষামত করেছেন এবং তাদেরকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য সাংবাদিককে দমন করেছেন, তাদের বিরুদ্ধে শুভেন্দু কি ব্যবস্থা নেন। আর যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে, দিনের পর দিন বিভিন্ন অফিসার থেকে শুরু করে তৃণমূলের নেতারা টাকা খেয়েছে, সে কাটমানি খেয়েছে, সিন্ডিকেট চালিয়েছে, দুর্বৃত্তের শাসন চলছিল, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করে জনশুনানির মাধ্যমে একেবারে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে পারেন কিনা, সেটা বড় একটা চ্যালেঞ্জ। যেমন করে চ্যালেঞ্জ নরেন্দ্র মোদী আজকে বলেছেন যে বাংলার কালচারের মধ্যে পরিবর্তন করা, নতুন বাংলা তৈরি করা, বাংলার জন্য শিল্পায়ন তৈরি করা, এবং ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে যে মানে প্রশাসনিক অধঃপতন পশ্চিমবাংলায় হয়েছে, সেখান থেকে পশ্চিমবাংলাকে তুলে আবার একটা অগ্রগণ্য রাজ্যে পরিণত করা, সেটা কিন্তু অবশ্যই শুভেন্দু অধিকারীর কাছে চ্যালেঞ্জ থাকবে।